বাথরুমে গেলে পিশাবের রং দেখো, যত 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 কালারটা হলুদ হতে থাকে, ডিপ হলুদ হতে থাকে, অত ডেঞ্জারাস। তাপপ্রবাহ মানুষের শরীরে আসলে কিভাবে প্রভাব ফেলে? ডায়রিয়া হতে পারে, লুজ, মাথা হালকা হালকা লাগবে, মাসল ক্র্যাম্প, পা হাত পা ঘাড় ব্যথা, পা ব্যথা, এটা হতে পারে। হিট স্ট্রোকটা আসলে কি? তো আমরা যদি 35 আর 45 এর দিকে টানি, এটা মিলে গিয়ে 37 গিয়ে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটো মিলে দুইটা মিলাতে হবে। তাপমাত্রা কত, জি জি, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা বুঝি যে গরম কত লাগছে। 41 এমন থেকে হিট স্ট্রোক দিতেই পারে। হিট স্ট্রোকের মানে স্পেসিফিক লক্ষণগুলো কি কি? শুকনা, সারা শরীর শুকনা, আগুনের মতন গরম। আপনি ডাকছেন, এই কি হয়েছে, কোনো খবর নাই। পা নিচে কিছু একটা যা পেলেন সামনের দিকে, বাসায় থাকলে বাসায় বালিশ দিলেন, বাইরে থাকলে কিছু একটা পেলেন, অজ্ঞানের ভিতরে তোকে পানি খাওয়াই দিয়ে থাকে, হয়তো এখন মরে যাবে, আগে হয়তো বেঁচে যেত। ঘাম হলে অনেকে স্যালাইন খেয়ে ফেলেন, ওট স্যালাইন। এটি খাওয়া কি ঠিক কিনা? শুধু স্যালাইন ওয়াটার খাওয়া শুরু করে, ওই তো হাই ব্লাড প্রেশার, ওখানে স্ট্রোক হয়ে যাবে, তখন তো হিট স্ট্রোক হবে না। সুপ্রিয় দর্শক, সারা দেশে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন, আর এই গরমেই নিঃশব্দে বাড়ছে এক ভয়ঙ্কর ঝুঁকি, হিট স্ট্রোক, যা মুহূর্তে কেড়ে নিতে পারে একটি প্রাণ। শুধু হিট স্ট্রোক নয়, এই গরমে বাড়ছে ডিহাইড্রেশন, ডায়রিয়া, ফুড পয়জনিং, এমনকি ত্বকের নানা সংক্রমণও। কিন্তু প্রশ্ন হলো, আমরা কতটা সচেতন? কখন বুঝবো শরীরে বিপদ পড়েছে? আর ঠিক সেই মুহূর্তে কি করা উচিত? গরমে নানা শারীরিক সমস্যার সমাধান নিয়ে সাজানো হয়েছে বাংলা নিউজ 24-এর ধারাবাহিক হ্যালো ডক্টরের আজকের আয়োজন। সাথে আছি আমি মৌসুমী সুলতানা, আর এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দিতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ওয়াসিফ এম আলম। ডাক্তার ওয়াসিফ, বাংলা নিউজ 24 হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, অনেক ভালো আছি। আমি অনেক খুশি যে আজকে এখানে আসতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় করে আমাদের এখানে স্টুডিওতে এসে সময় দিয়েছেন ওই জন্য। ডাক্তার ওয়াসিফ, প্রথমেই একটু আপনার সম্পর্কে সংক্ষেপে জানতে চাই। আমি মেডিকেল ডাক্তার। আমি ঢাকা মেডিকেল থেকে পাশ করে আমেরিকা চলে যাই। আমি আমেরিকাতে গিয়ে ইন্টারনাল মেডিসিন করে, তারপরে পাবলিক হেলথ, অকুপেশনাল মেডিসিন, ওটা আমার আসলে সাব স্পেশালিটি, অকুপেশনাল মেডিসিন। আচ্ছা আচ্ছা। ওটা করার পরে আমি 35 বছর পরে দেশে আসি। 35 বছর পরে, সময় পর আপনি, জি, অনেক লম্বা সময়ের পরে এখন AIUB-তে আমি প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট পাবলিক হেলথের। এখন জি, এর ভিতরে অবশ্য আমি কাতারে ছিলাম অ্যাজ হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অকুপেশনাল হেলথ, গভর্নমেন্ট অফ কাতার। 4 বছর ছিলাম। তারপরে 5 বছর ছিলাম আমি দুবাইতে, দুবাই হেলথ অথরিটিতে, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড সেফটি, ওটা হেড ছিলাম 5 বছর ধরে। তো ওই থাকার কালীতে আমি অনেক কিছু, ওখানে তো অনেক বেশি গরম পড়ে, আমাদের দেশ থেকে অনেক বেশি গরম পড়ে, তো অনেক কিছু শিখলাম, জানলাম। তো ওটা ইনশাল্লাহ আমি একটা, সেটা নিশ্চয়ই আপনার একেবারে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক অঙ্গনে আপনার যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই আমরা আজকে দর্শকদের সঙ্গে শেয়ার করব। আমরা অনুষ্ঠানের শুরুতেই একটু জানতে চাই, বাংলাদেশে তো এখন তাপপ্রবাহ বাড়ছে, গরম বাড়ছে, তো একটু জানতে চাই যে তাপপ্রবাহ মানুষের শরীরে আসলে কিভাবে প্রভাব ফেলে, কি কি ধরনের প্রভাব ফেলে তাপপ্রবাহ? তাপ মানুষের জন্য খুবই ক্ষতিকর, যেটা আপনি বললেন যে এটাতে মৃত্যু হতে পারে, একদম সঠিক কথা। তার আগে অনেক কিছু সিমটম সাইন আছে যেটা আমরা দেখে বলতে পারি যে এটা তাপের জন্য হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেরকম হালকা প্রথমে হয়তো ঘামাসি হবে, সবাই চেনে ঘামাসি, একটু চুলকানি, একটু ঘামাসি, গা চুলকায়, দানা দানা হয়, ওইটা হলে অসুবিধা নাই, কেন একটু ঠান্ডা জায়গায় গেলে একটা গোসল করলে চলে যায়, ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে যদি আমরা ওটা না খেয়াল করি, আর যদি আমরা তারপরেও আমাদের মানে গরমে কাজ করছি কিংবা গরমে এক্সপোজার হচ্ছে আমাদের, এটা যদি করতে থাকি, তারপরে হয়তো আমাদের ওই ডায়রিয়া হতে পারে, লুজ, মাথা হালকা হালকা লাগবে, মাসল ক্র্যাম্প, পা হাত পা ঘাড় ব্যথা, পা ব্যথা, এটা হতে পারে। হ্যাঁ, অনেকে বুঝবেন এটা কেন ব্যথা হচ্ছে আমার, কিন্তু এটা আসলে তাপের জন্য হচ্ছে। এই জন্য আগে জানতে হবে কেন এর হচ্ছে, কি তাপে ছিল, এ কি বাইরে কাজ করেছিল, কেন হলো এটা। তারপর যদি আমরা খেয়াল না করি, তাহলে ও হয়তো হালকা মাথা হালকা হালকা ফিল করবে, বুঝবেন আমি কোথায় আছি, মাথা ঘোরানো হয়। তারপর যদি ও না খেয়াল করে, তারপর যদি কাজ করতে থাকে, তারপর যদি গরমের মধ্যে থাকে, তারপর যদি খেলতে থাকে বাইরে রোদ্রে,
তাহলে হবে কি, পড়ে যেতে পারে, হ্যাঁ, অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। তারপরেও যদি ওই অজ্ঞান হয়ে পড়ে আছে ওই অবস্থায়, কেউ সাহায্য করতে আসে নাই, কেউ বুঝেইনি কেন কি হয়েছে, তাহলে হতে পারে কি ওর খিঁচুনি হয়ে চলে আসতে পারে। তাহলে এটা কি হিট স্ট্রোক হলো? ওই খিঁচুনিটাকে বলি আমরা হিট স্ট্রোক। আচ্ছা আচ্ছা। তা আমরা আমাদের মেডিকেল সায়েন্সে বলি খিঁচুনি ইজ ইকুয়াল টু ডেথ, অলমোস্ট ইটস অ্যান ইমিডিয়েট ইমার্জেন্সি। সাহায্য নিতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হবে, ওকে ইমিডিয়েট ইমার্জেন্সি। যখনই খিঁচুনি উঠেছে তার মানে ভেরি ক্লোজ টু ডেথ, ভেরি ক্লোজ টু ডেথ। তো ওই স্টেজে না যাওয়ার আগে আমরা যা যা করা উচিত আমাদের ওটা করা উচিত, জানা উচিত আর বোঝা উচিত। তাহলে কি কি কারণে আসলে হিট স্ট্রোকটা হয়? হিট স্ট্রোকটা আসলে কি, এটি আসলে আমাদের দর্শকদের কাছে একটু জানাতে চাই। জি, এখন সবাই মনে করে বোধহয় বাইরের তাপ, বাইরের তাপ। আসলে হ্যাঁ বাইরের তাপ, কিন্তু এর সাথে সাথে আরেকটা ফ্যাক্টর আছে, ওটাকে আমরা বলি আর্দ্রতা, হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি। ওটা পার্সেন্টেজে হয়। আচ্ছা আচ্ছা। খালি তাপ না, সাথে সাথে আর্দ্রতা দেখতে হবে, মাপতে হবে। আমি যদি এটাতে বোঝাতে পারি, আমার কাছে একটা গ্রাফ আছে, আচ্ছা এটা খুব সুন্দর, আশা করছি আপনারা বুঝতে পারবেন। এটা খুবই একটা জরুরি জিনিস আমার মনে হয় বোঝার জন্যে। ওটা হচ্ছে যে এখানে এইদিকে থাকছে আপনার তাপমাত্রা, আর এদিকে থাকছে আর্দ্রতা। এখন যদি আমরা এখন ঢাকা শহরে এখন এটা কত তাপমাত্রা রয়েছে? হ্যাঁ, তাপমাত্রা হচ্ছে 35। এখন তাপমাত্রা 35, খুব একটা বেশি না, কিন্তু 35। আচ্ছা, এখন আর্দ্রতা হচ্ছে 45। তো আমরা যদি 35 আর 45 এর দিকে টানি, এটা মিলে গিয়ে 37-এ গিয়ে। আচ্ছা, মানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটো মিলে মাপতে, দুইটা মিলাতে হবে, সবসময় দুইটা মিলাতে হবে। আমরা অনেক সময় মনে করি ও রাতের বেলা কাজ করি, কেন রোদ নাই, হ্যাঁ, কিন্তু রোদ নাই, কিন্তু আর্দ্রতা থাকতে পারে। গতকালকে যেরকম আর্দ্রতা ছিল 90%, খুবই 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 বেশি ছিল। এখন গতকালকে টেম্পারেচার আমি মেপেছিলাম 30 ছিল, এখন থেকে কম ছিল। আর্দ্রতা যেহেতু 90% ছিল, তাহলে আসল টেম্পারেচার ছিল 41। তো 41টা খুব ডেঞ্জারাস একটা জায়গা। 41-এ যদি আমরা বাইরে জগিং করি কিংবা খেলাধুলা করি কিংবা সি বিচে গিয়ে লাফালাফি করি, 41 আমাদেরকে হিট স্ট্রোক দিতেই পারে। তো এই জন্যে মানে যে খালি যে তাপ, আর্দ্রতাও জানতে হবে। আচ্ছা, তাহলে আমাদের মধ্যে যে একটা ভুল ধারণা ছিল যে আমরা শুধু টেম্পারেচারটা দেখি যে আজকের তাপমাত্রা কত, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা বুঝি যে গরম কত লাগছে। কিন্তু আসলে এটা আজকে আমরা জানলাম যে একই সঙ্গে তাপমাত্রা এবং আর্দ্রতায় দুটো মিলে যে টেম্পারেচারটা হয়, সেটা অনুযায়ী আসলে আমাদের মুভমেন্টটা করা উচিত বা আমাদের সেভাবে যত্ন নেওয়া উচিত গরমে। একদমই তাই। কিন্তু আমরা আরেকটা জিনিস শুনি যে হিট স্ট্রেস। তো হিট স্ট্রেস আর হিট স্ট্রোক, এই দুটোর মধ্যে আসলে কি পার্থক্য? আচ্ছা, হিট স্ট্রেসটা হচ্ছে বডিটা হিটের জন্য কিছু প্রবলেম হচ্ছে বডিতে, ওটাকে হিট স্ট্রেস। ওটা মাথা ব্যথা থেকে নিয়ে গা ব্যথা থেকে নিয়ে সব কিছু। হিট স্ট্রোকটা কিন্তু হিট স্ট্রেসের একটা শেষ পর্যায়ে, হিট স্ট্রোকটা। হ্যাঁ, তো হিট স্ট্রেস আমরা বলতে অনেক সময় হিট স্ট্রেস হয়েছে, হ্যাঁ হিট স্ট্রেস হয়েছে, আমার মাথা ব্যথা করছে, শরীর ব্যথা করছে, থার্স্টি ফিল করছি, তাপ বাড়ছে, আমার পানি খেতে হবে, এগুলো সবই হিট স্ট্রেস। নিঃশ্বাসের কোনো প্রবলেম হয় কিনা? নিঃশ্বাসের সেরকম প্রবলেম হবে না যদি আপনি না বাইরে দৌড়াদৌড়ি করেন, খেলাধুলা করেন, না হলে হিট স্ট্রেসের সাথে নিঃশ্বাসের সেরকম কিছু নয়। তার মানে হচ্ছে হিট স্ট্রোকের প্রাথমিক লক্ষণ কি হিট স্ট্রেস? হ্যাঁ, হিট স্ট্রেসটা যদি আমরা না ওটাকে স্টপ করি, তাহলে ওটা আস্তে আস্তে হিট স্ট্রোকে চলে যাবে। হিট স্ট্রোক বেসিক্যালি যখন খিঁচুনি অজ্ঞান হয়ে যাবে, হিট স্ট্রোকে মানুষ অজ্ঞান থাকে, সেন্স থাকে না, আর খিঁচুনি হতে পারে, ওটাকে হিট স্ট্রোক বলবো আমরা, হিট স্ট্রোক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু জানতে চাই যে হিট স্ট্রোকের মানে স্পেসিফিক লক্ষণগুলো কি কি, যেটা দেখলেই আমরা বুঝবো যে সে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। অনেক একটা ভালো প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ। কেন, যেহেতু হিট স্ট্রোক খুবই একটা সিরিয়াস জিনিস, ওটা আমাদেরকে জানতে হবে। অনেক সময় হয়তো আপনি রাস্তা হাঁটছেন, দেখবেন একটা মানুষ গরম কিংবা রিক্সাওয়ালা ফট করে পড়ে গেল, হ্যাঁ পড়ে গেল, রাস্তায় সবাই দাঁড়ায়, সবাই হয়তো সাধারণ মানুষের ভাবলো আরে হার্ট অ্যাটাক হয়ে গেছে, কিংবা ডায়াবেটিস, হার্ট অ্যাটাক। না,
ওই রিক্সাওয়ালা, ওই যে রাস্তায় রিক্সা চালাচ্ছে গরমের ভিতরে রিক্সা চালাচ্ছিল, যেখানে তাপমাত্রা অনেক বেশি ছিল, সেখানে সে রিক্সা চালাচ্ছে, সে যখন পড়ে গিয়ে থাকে আমাদের মাথায় প্রথমে ঢুকতে হবে এটা কি হিট স্ট্রেস, এটা কি সে যদি আনকনসিয়াস থাকে তাহলে কি আমরা কি একটা হিট স্ট্রোক নিয়ে ডিল করছি? তা কেমন করে বুঝবো হিট স্ট্রোক? প্রথমেই আমরা ওর বডির টেম্পারেচার দেখব, গায়ে হাত দিব, গা যদি দেখি গরম গরম মানে আগুনের মতন গরম, মনে হচ্ছে যে তার জ্বর হয়েছে, আমাদের সঙ্গে সঙ্গে মাথা আরে রে রে এটা তো মনে একটা হিট স্ট্রোকে চিকিৎসা। আগুনের মতন গরম, কোনো শুকনা, সারা শরীর শুকনা, আগুনের মতন গরম, আপনি ডাকছেন এই কি হয়েছে, কোনো খবর নাই, কোনো খবর নাই, সে কি সেন্সলেস হয়ে যাবে? জি। তখন আর যদি ওরম একটা অবস্থা যদি ব্লাড প্রেশার মাপা যায় তাহলে দেখবেন যে ব্লাড প্রেশার ফল করে গেছে, ব্লাড প্রেশার ফল করেছে, শরীর আগুনের মতন গরম, অজ্ঞান, আপনি ধরে রাখেন এটা হিট স্ট্রোক। আর সাথে যদি আমরা কি বলে এক্সপোজার হিস্ট্রি থাকে, যে সে রিক্সা চালাচ্ছিল কিংবা বাচ্চারা স্কুলে খেলছিল, খেলতে 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 পড়ে গেল, তো তখন আমরা গরমের ভেতরে খেলছিল, খেলতে খেলতে পড়ে গেল, কিংবা সি বিচে দৌড়াচ্ছিল, সি বিচে তো হিউমিডিটি অনেক বেশি থাকে, ওখানে আর্দ্রতা আরো বেশি থাকে, অনেক বেশি থাকে, তো ওখানে আরো বেশি, যে অনেক সময় সি বিচে মানুষ পড়ে গেল, ধাপ করে পড়ে গেল, সবাই হয়তো সাধারণ মানুষ হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক আসলে না, হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু আগে আমাদের চিন্তা করতে হবে এটা কি হিট স্ট্রেস আর হিট স্ট্রোকের দিকে গেছে, কেননা এখান থেকে আমরা বাঁচায় নিতে পারি তাকে। আমি পরে বলবো কিভাবে বাঁচায় নিতে পারি। হ্যাঁ, এটা আমি এখন একটু জানতে চাচ্ছি যে যদি আমরা দেখি যে কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে, প্রাথমিক অবস্থায় তাকে আমরা কি চিকিৎসা দিতে পারি বা কি করণীয় রয়েছে প্রাথমিক অবস্থায়? ধন্যবাদ। সব থেকে প্রথমে আমাদেরকে করতে হবে ওকে যেখানে তাপ বেশি ওখান থেকে সরাই নিয়ে আসেন, একটা গাছের তলায় নিয়ে আসেন কিংবা একটা শেডে নিয়ে আসলেন, ছায়া নিতে হবে আর কি, একটা ছায়াতে নিয়ে আসতে হবে, তো একটা ছায়াতে নিয়ে আসলেন। তারপরে আমরা করব কি, আমি ছবিটা দেখাই, ছবি দেখালে মনে বুঝতে খুব সহজ হবে দর্শকদের। জি, ওইটা হচ্ছে দর্শক দেখাতে যাচ্ছি আমরা। তখন তাকে এরম একটা পজিশনে নিয়ে রেখে দেওয়া হচ্ছে, এটা কি শোয়াতে হবে, এরকম একটা পজিশনে শোয়াতে হবে যেখানে মাথা নিচে আর পা উঁচু, কিছু একটা দিয়ে দিতে হবে। জি, পা নিচে কিছু একটা যা পেলেন সামনের দিকে, বাসায় থাকলে বালিশ দিলেন, বাইরে থাকলে কিছু একটা পেলেন, পাটা উঁচু করে দিলে হয়। কেন তখন আমরা রক্ত চলাচলটা যেন মাথায় আসে, কেন সে তো অজ্ঞান হয়ে গেছে, কি হতে চলছে, মাথা হালকা লাগছে, মনে হয় পড়ে যাব, তখন সঙ্গে সঙ্গে তাকে এই পজিশনে নিয়ে আসতে হবে। এই পজিশনে নিয়ে আসার পরে আমাদেরকে তারপরে কি করতে হবে, যদি আশেপাশে অনেক মানুষ ঘিরে থাকে মানুষকে সরাই ফেলতে হবে। কারণটা কি, আমরা চাই যে চারদিক দিয়ে বাতাসটা আসুক, যদি আমরা চারদিকে ঘিরে থাকি তাহলে বাতাসটা বন্ধ হয়ে গেল, আমরা চাই তাকে বাতাস লাগুক। তারপরে আমরা করতে হবে কি, পানি দিয়ে গা থেকে ভিজাইলেন, একটু গাটা ভিজিয়ে দিলেন, ভিজিয়ে দেওয়ার পরে যদি হাত পাখা থাকে, কোনো ফ্যান থাকে, তাহলে পাখা দিয়ে আমাদেরকে পাখা করতে হবে, বাতাস করতে হবে। হ্যাঁ, কেন এটা পাখা ভিজার উপরে পাখা যদি আমরা করি তাহলে বডিটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে যায়। কেন আমরা বলি সায়েন্সে এভাপোরেশন কজেস কুলিং, যখনই বডি পানি এভাপোরেট করবে ওই জায়গাটা ঠান্ডা হয়ে যায়, মানে তাকে তার গায়ে পানি দিতে হবে, বাতাস করতে হবে, আর ঠান্ডা জায়গায় তাকে রাখতে হবে। যদি বাইরে থাকে তাহলে গাছের কোনো ছায়া বা কোনো নিচে রেখে পাটা উঁচু করে দিয়ে শোয়াই দিতে হবে। তারপরে প্রাথমিক চিকিৎসা। ধন্যবাদ। তারপরে আমরা তাকে পানি খাওয়াবো কি খাওয়াবো না, এটা কিন্তু বিশাল বড় একটা জিনিস। এখন সবাই তো প্রথমে পানি দে, খুবই আমরা ক্ষতি করতে পারি। যে মানুষ হয়তো বেঁচে যাবে, আমরা তাকে অজ্ঞানের ভিতরে তোকে পানি খাওয়াই দিয়ে থাকে, হয়তো এখন মরে যাবে, আগে হয়তো বেঁচে যেত। কেন এই যে অজ্ঞানের ভিতরে আমরা তাকে পানি খাওয়ালাম, ওই পানিটা তো পেটে যাবে না, যাবে শ্বাসনালীতে গেলে লাংসে চলে যাবে, তখন ওইটা দিয়ে মানুষ চোখ করে মরে যেতে পারে। এর জন্যই যখন পর্যন্ত তার অজ্ঞান নাই ততক্ষণ তাকে পানি খাওয়াবো না। অজ্ঞান আসলে কেমন করে বুঝবো, জিজ্ঞেস করবো এই কি হয়েছে, যদি বলছে কি হয়েছে, যদি সে রেসপন্ড করে কথা, তার মানে এখন পানি খাওয়ানো যাবে। যদি সে রেসপন্ড করে না, পানি খাওয়ানো যাবে না। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিশ্চয়ই যারা আমাদের দর্শকরা শুনছেন তারাও নিশ্চয়ই এটা মানে জেনে সচেতন হবেন যে আসলে এই অবস্থায়, অজ্ঞান অবস্থায় পানি খাওয়ালে রোগী আরো মৃত্যুর দিকে চলে যেতে পারে।
সেক্ষেত্রে রোগীর যদি সেন্স থাকে, যদি রেসপন্স করে, তাহলে তাকে পানি খাওয়ানো যেতে পারে। আচ্ছা, এখন তাহলে কোন অবস্থায় আমরা তাকে হিট স্ট্রোকে যদি কেউ আক্রান্ত হয়, তাহলে কোন অবস্থায় গেলে তাকে হাসপাতালে নিতে হবে? আমরা এই অবস্থা যদি আমরা দেখি তাকে, এই অবস্থা দেখি তাকে, তারপরে আমরা তাকে পানি খাওয়ালাম না, কেন সে অজ্ঞান, পানি খাওয়ালাম না, তারপরে আমরা দেখলাম যে শরীর তো তার গরম, শরীর তার গরম, অজ্ঞান হয়ে আছে, তখন আমাদেরকে উচিত অ্যাম্বুলেন্স ডাকা। তখন যদি দেখি অজ্ঞান নাই, কথা বলছে আমাদের সাথে, হ্যাঁ, শরীর ঘেমে আছে, ঘেমে থাকাটা এতটা খারাপ না, শরীর ড্রাই হয়ে যাওয়াটা বেশি ডেঞ্জারাস। শরীর এত ঠান্ডা হয়ে থাকে, হাত লাগাই দেখলাম শরীর ঠান্ডা, গরম না, ঠান্ডা, ঘাম ঘাম ভাব, তখন সেফ, তখন আমরা তাকে পানি খাওয়াবো, ফ্যানও করবো, পানি খাওয়াবো, সব, তখন হাসপাতালে যেতে হবে না। যদি দেখি শরীর গরম, সে অজ্ঞান হয়ে পড়ে আছে, শরীর গরম, আমরা কথা বলছি, কথার কোনো উত্তর দিচ্ছে না, তখন হাসপাতাল, তখন সরাসরি তাকে সরাসরি হাসপাতাল। এটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক যারা শুনছেন তারা নিশ্চয়ই, যারা জানেন না এই বিষয়গুলো, তারা নিশ্চয়ই আজকে জেনে সচেতন হবেন যে আমরা আসলে কোন অবস্থায় রোগীকে প্রাথমিক চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে যাবেন, আবার কোন অবস্থায় থাকলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এবার একটু জানতে চাই যে আসলে কারা হিট স্ট্রোকের ঝুঁকিতে বেশি থাকেন, কোন বয়সীরা? হিট স্ট্রোক আসলে সবাইকে হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, সবাইকে হতে পারে, কিন্তু কিছু কিছু মানুষ যাদের রিস্ক বেশি, যেরকম বয়স বেশি হয়ে গেলে, যাদের ডায়াবেটিস আছে কিংবা অন্য রোগ আছে, ক্রনিক ডিজিজ আছে, ওদের ব্লাড প্রেশার, ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস, ওবেসিটি, লিন আর পাতলা মানুষদের হিট স্ট্রোক হওয়ার চান্স কম, যত না মানুষ হেলদি মানুষ। আর বাচ্চারা কিন্তু ভালো হিট টলারেট করে। এখানে আরেকটা ব্যাপার আছে, সবাই যে হিট ইকুয়ালি টলারেট করে তা না। হয়তো যেই বাচ্চা কোনোদিন বেশি হিটে খেলাধুলা করেনি, কিংবা যেই পুরুষ লোক, মেয়ে লোক বাইরে তাপের মধ্যে খেলাধুলা করেনি, হঠাৎ করে কি বলে কক্সবাজারে চলে গেলাম, কিন্তু কোনোদিন তো আমি বাইরে যাইনি, সবসময় এসি কারের ঘরের ভিতরে থাকতাম, কক্সবাজার চলে গেলাম, সে ইউজ টু না, সে হিট আর আর্দ্রতার ইউজ টু না, তো ওর কিন্তু তাড়াতাড়ি ধরবে, ও খুবই হাই রিস্ক থাকবে হিট স্ট্রোকের জন্য, এবং হিট স্ট্রেসের। সেটা যে কোনো বয়স হতে পারে, যে কোনো বয়স হতে পারে, এই একটা গেল। তারপরে আমরা বলি রাত্রের বেলা যাতে ঘুম ভালো না হয়, যারা হয়তো বিরিয়ানি খেয়ে, খুব হেভি মিল, ফ্যাটি মিল খেয়েছে, তারপরে বাইরে রোদে গিয়েছে, কিংবা কফি, কোকা-কোলা, পেপসি, এইগুলো কিন্তু মারাত্মক ডেঞ্জারাস জিনিস হতে পারে। আমরা বলি যেসব লোকদেরকে বাইরে কাজ করতে হবে, যাদের কাজ করতেই হবে বাইরে, হ্যাঁ, কনস্ট্রাকশন ওয়ার্কার হোক, অনেক রিকশা চালক আছে, তাদেরকে যেতে হবে, রিকশাওয়ালা, ইভেন আমাদের পুলিশের মানুষরা তো বাইরে কাজ করতেই হবে, ট্রাফিক পুলিশ যারা, ট্রাফিক বাইরে কাজ করতে হবে, রোদের মধ্যে কাজ করতে হবে, তাদেরকে কফি, কোকা-কোলা, মানে কোনো কোলা ড্রিঙ্ক, কফি থেকে দূরে থাকা ভালো। সব থেকে ভালো ওদের জন্য হচ্ছে ঠান্ডা পানি। খালি যদি পানি খায়, মানে হিট স্ট্রেস, হিট স্ট্রোকের চান্স অলমোস্ট 0 হয়ে যায়। আর কত পানি পরিমাণে খেতে হবে, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। আমরা মনে করি যে সারাদিন বাইরে কাজ করতে যাব, তবে একটা বোতল পানি নিয়ে গেলাম, একটু বারবার পানি খেলাম, হবে না। এটা অনেকেই করেন যে ব্যাগে একটা ছোট্ট বোতল নিয়ে করে মনে করে যে হ্যাঁ, বিচে আমি দেখেছি, বিচে গিয়েছি কক্সবাজারে, ওই একটা বোতল নিয়ে দৌড়া করছে, খেলছে, মনে করছে একটা বোতল নিয়ে আমার হয়ে যাবে কাজ, 3-4 ঘন্টা রোদের মধ্যে আছে না, ও হাই রিস্ক। কেননা যখন আমরা বাইরে খেলাধুলা করি, কিংবা কাজ করি, কিংবা দৌড়াদৌড়ি করি, তখন আমাদের যে ঘাম বডি থেকে আমরা বের করি, ওটা পরিমাণ হচ্ছে 1 লিটার ঘাম কিন্তু আমরা বের করে যাচ্ছি, বাতাসের সাথে সাথে এভাপোরেট হয়েছে, আমরা জানিও না। কিন্তু আমরা 1 লিটার পানি যদি না খাই, তখন আমাদের স্ট্রেস হবে। সুতরাং পানির পরিমাণ অনেক বেশি হতে হবে প্রত্যেক ঘন্টায়, সারা দিনে না, সারা 4 ঘন্টাতে না, প্রত্যেক ঘন্টাতে 1 লিটার বোতল পানি আমাদেরকে খেতে হবে। যদি আমরা বিচে দৌড়াদৌড়ি করি কিংবা স্পোর্টস করি, সেটা সকালে হোক বিকালে হোক,
বিকালে যদি আপনি হিউমিডিটি বেশি থাকে তখন আপনাদেরকে 1 লিটার পানি খেতেই হবে, নাহলে আমাদের রিস্ক আছে হিট স্ট্রেস। আর যদি আমরা বাইরে বের না হই, বাসায় যদি থাকি, তাহলে কতখানি পানি খেতে হবে? বাসায় যদি থাকি তাহলে কি বলে রিস্ক এত নাই। যদি আপনি এসির ভিতরে থাকেন, হ্যাঁ, তারপরে গরমকালে পানি খাওয়া সবসময় ভালো। আমরা বলি যে সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খেয়ে ভালো, কেন সারা রাত রেসপিরেশনের সাথে শ্বাসের সাথে কিন্তু অনেক আমরা রিলিজ করি বডি ফ্লুইড। তো এই জন্য ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খাও। কেন ডিহাইড্রেশন একটা খুবই খারাপ একটা জিনিস। ডিহাইড্রেশন অনেক কিছু হতে পারে, ডায়াবেটিস অসুবিধা হতে পারে, হিট তো আছে, মাথা ব্যথা, এগুলো সব ডিহাইড্রেশনের। হার্টেরও। আচ্ছা। আবার অনেকে কিন্তু শুধু পানি না, অনেকেই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খান। তারপরে অনেকে আবার গরম থেকে বাঁচার জন্য বা অনেকের ঘাম হলে অনেকে স্যালাইন খেয়ে ফেলেন, ওট স্যালাইন। এটি খাওয়া কি ঠিক কিনা? যদি একটা মানুষের কিংবা স্পোর্টসম্যানের বলছে যে আমি সারাদিন ক্রিকেট খেললাম, সন্ধ্যার সময় আমার সারা শরীর ব্যথা করছে, গা পা মাসলস, যত মাসলগুলো কামড়াচ্ছে, ব্যথা করছে, ওই ক্ষেত্রে হ্যাঁ, একটু লবণ পানি খেলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কিন্তু সে যদি লবণ পানি নাও খায়, খালি যদি পানি খায়, তাহলে কিন্তু সে ভালো হবে। কিন্তু যদি মনে করি আমি ইমিডিয়েটলি ভালো হতে চাই, কেন আমার আরেকটা খেলা আছে, তাহলে একটু লবণ পানি দেবেন, কিছুই না। এটা ওরাল স্যালাইন যেটা আছে ওইটা খেতে পারে, কিংবা একটা পানির মধ্যে লবণ গুলে 1 গ্লাস পানি খাবে, ম্যাজিকের মতন কাজ করে। এই যে শরীর ব্যথা, গা ব্যথা, একটা ম্যাজিকের মধ্যে কাজ করছে। কোনো আপনার ওষুধ খেতে হয় না, ম্যাজিকের মধ্যে কাজ করে চলে গেল। এটা তো যারা স্পোর্টসম্যান তারা খেলো, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, তারাও তো আমরা অনেকেই কথায় স্যালাইন খেয়ে ফেলি। একটু ডিহাইড্রেশন মনে হলে বা একটু শরীরে ঘাম হলে অনেকেই খেয়ে ফেলে। তো এটা কি কতটুকু? এটা একদমই ঠিক না, এটা একদমই ঠিক না। আমি যেটা বললাম, সবথেকে ভালো ট্রিটমেন্ট হিট স্ট্রেসের হচ্ছে সাদা পানি খাও, স্যালাইন ওয়াটার না, ঠান্ডা কোকও না, কোনো সফট ড্রিঙ্ক না, টি কফিও না, খালি ঠান্ডা পানি খাও। এর থেকে ভালো জিনিস আর নাই। ভালো জিনিস স্যালাইন ওয়াটার কেন ডেঞ্জারাস? স্যালাইন ওয়াটার কেন কেউ হয়তো জানে না তার প্রেশার আছে, কিংবা অনেক হয়তো রিক্সাওয়ালা যারা জানেন না আমাদের প্রেশার আছে, শুধু স্যালাইন ওয়াটার খাওয়া শুরু করে, ওই তো হাই ব্লাড প্রেশার, ওখানেই স্ট্রোক হয়ে যাবে। তখন তো হিট স্ট্রোক হবে না, তখন তার হবে হার্টের স্ট্রোক, 2টা স্ট্রোক। কিন্তু ওটা হলো ও স্যালাইন পানি খেয়ে ব্লাড প্রেশার বাড়ায় দিয়ে সেটা স্ট্রোক হয়ে গেল। কিন্তু স্যালাইন পানি খাওয়ার দরকার নেই। আমাদের যে শরীরে কিডনি আছে, কিডনি কিন্তু খুবই স্ট্রং। কিডনি আমাদের শরীরে যখন ঘামের সাথে সল্ট বের হয়ে যায়, কিডনি কিন্তু এই ক্ষমতা আছে সল্টকে ধরে রাখার। কিডনি খালি চায় পানি দাও, পানি আর আমি সামলাতে পারছি। কিডনিও তখন কি বলে আপনার পেশাব কমায় দেয়, হ্যাঁ, কিন্তু বেশি কমাতে পারে না। তখন বলে কি, আমার পানি দাও, আমার সল্ট ফল্ট আমি সব আমার কন্ট্রোলে আছে, আমার পানি নাই, পানি দাও। আমরা অনেক সময় বলি কি, কে ডিহাইড্রেটেড আছে কিনা, কার হিট স্ট্রেস আছে কিনা, বাথরুমে গেলে পেশাবের রং দেখো। পেশাবের রং যদি হালকা থাকে, তার মানে আমার শরীরে পানি এনাফ আছে। যদি আমি দেখি পেশাবের রং ডার্ক কালো, মানে ডার্ক কালারে চলে যাচ্ছে, আমরা পানি খেতে হবে। আমি যখন সৌদি আরবে ওখানে ছিলাম, মিডল ইস্টে ছিলাম, তখন আমি যেহেতু গভর্নমেন্টে চাকরি করতাম, আমি ম্যান্ডেটরি করেছিলাম সব স্কুলে, সব ইন্ডাস্ট্রিজ যারা বারে কাজ করে, ওদের সব বাথরুমে একটা চার্ট থাকবে। ওই চার্ট দেখে তারা দেখবে যে আমি ডিহাইড্রেট কিনা, আমার পানি খেতে হবে কি না। এটা ম্যান্ডেটরি ছিল। প্রত্যেকটা ইউরিনেলে একটা চার্ট থাকতো, তাকে বলা তুমি চার্ট দেখে পেশাবের রং দেখবা, চার্টের সাথে দেখবা। যদি দেখো যে আমার পেশাবের রংটা ডার্ক দিকে, পানি ইমিডিয়েটলি খাও, নাহলে তোমার স্ট্রোক হবে, মরে যেতে পারো। ডার্ক মানে কি সেটা হলুদ ভাব? হলুদ, ডার্ক হলুদ, হ্যাঁ, ডার্ক হলুদ। তাহলে তাকে যত কালারটা হলুদ হতে থাকে, ডিপ হলুদ হতে থাকে, অত ডেঞ্জারাস। পানি খাওয়াটা বাড়ায় দিতে হবে, তখন পানি খেতেই হবে। ঠান্ডা পানি কথা বারবার বলছেন। আমি বলি যে একদম বরফের না, মানে গরম পানি, ফ্রিজের পানি নাকি নরমাল পানিটা খাওয়া? নরমাল পানি, মানে একদম ফ্রিজে যেতে হবে না, বরফ ঢুকাতে হবে না, নরমাল পানি। কিন্তু গরম করে না, পানিটা গরম করতে হবে না, নরমাল পানি।
ট্যাপ ওয়াটার, নর্মাল পানি, যেটা আমরা রেগুলার সবাই খাই। এটা একদম ঠিক। এটা আমরা আরেকটা জিনিস জানলাম যে আমরা নর্মাল পানি আমরা খেতে পারি সবসময়, অন্য কিছু না খেয়ে। যদি কারো হাই প্রেশার থাকে তাহলে তার স্যালাইন খাওয়া একদমই উচিত না, প্রেশার মেপে তারপরে স্যালাইনটা খাওয়া উচিত। এটাও কিন্তু একটা জানার বিষয়। গরমে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন বা হৃদরোগী রয়েছেন তাদের জন্য আসলে ঝুঁকি কেমন? তাদের সতর্ক থাকতে হলে কি কি করতে হবে? অবশ্যই, অবশ্যই। কেন যারা ডায়াবেটিস তাদের যদি ডিহাইড্রেশন হয়, তাদের যদি শরীর থেকে পানি কমে যায়, এটা কিন্তু আরেকটা প্রবলেম। কেন ডায়াবেটিস যখন একটা মানুষের সুগার যখন অনেক অনেক হাই হয়ে যায়, তখন আমরা হাসপাতালে যাই। হাসপাতালে কী করি আমরা? ওকে আমরা স্যালাইন দিই। প্রথম চিকিৎসা হচ্ছে ওকে ডিহাইড্রেট করো, ওর শরীরে পানি বাড়াও, এটা প্রথম কাজ। কেননা শরীরে পানি কমে গেলে এটা ডায়াবেটিসের জন্য ভেরি হাই রিস্ক। যারা ডায়াবেটিক ওরা যেন সবসময় যেন পানি রাখে সাথে, সবসময় যেন পানি খায়, চিনিওয়ালা পানি না, সাদা পানি খায়। আর গরমে যদি ডায়াবেটিক রোগী যদি গরমে কাজ করে, পানি খাওয়া জরুরি, জরুরি। সবসময় তাকে পানি পানি করতে হবে, সাথে থাকতে হবে। তো আমরা কিন্তু প্রচন্ড গরমে ডায়রিয়া কিংবা পেটের যে সমস্যাগুলো হয়, পেটের পীড়া, নানা ধরনের অসুখ দেখতে পাই। তো সেই সমস্যাগুলো আসলে কেন হয়, আর এই সমস্যা সমাধানে আমাদের করণীয় আসলে কি রয়েছে? জি, এটা হিট স্ট্রেসের একটা সাইন অ্যান্ড সিমটম, যে পেট ব্যথা হয়, বললাম যে শরীর ব্যথা হয়, পেট ব্যথা হয়, ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে। হ্যাঁ, একটা মানুষ যদি আপনি দেখেন রাস্তায় গরমের মধ্যে হাঁটছিল, হ্যাঁ, ওর পেট ব্যথা শুরু হলো, বমি ভাব আসছে, শরীর ঘেমে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে হিট স্ট্রেস হয়েছে তার। ডায়রিয়া হওয়া, বমি হওয়া, শরীর ঘেমে যাচ্ছে, বাইরে কাজ করছিল, কিংবা ঘরে যদি থাকে এসি ছিল না, ঘর বন্ধ ছিল, তখন চিন্তা করতে হবে এটা হিট স্ট্রেস। চিকিৎসা খুব সোজা। হিট স্ট্রেসের চিকিৎসা কি একই? চিকিৎসা সবই একই। ভালো জিনিস কি, যত হিট স্ট্রেসের চিকিৎসা খালি একটাই, পানি খেতে হবে, ঠান্ডা পানি খাও, নর্মাল পানি খাও, সব থেকে ভালো চিকিৎসা। ঠান্ডা পানি খাও, ঠান্ডার জায়গায় যাও, ফ্যান ছাড়ো, শরীরকে বাতাস দাও, আর ওই পজিশনে চলে আসে, মাথা নিচে পা উচ্চ, আর যদি জাগনা থাকে পানি খাও, শরীরকে ফ্যান চালায় দাও, ঘুমায় থাকো, কোনো অসুবিধা নেই। একটা ঠান্ডা একটা পরে গোসল করে নিলে তো আরো ভালো। যদি না সে সেন্সলেস না হয়, যদি সেন্সলেস হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত হাসপাতালে নিতে হবে। তখন পানিও খাওয়াবো না, সঙ্গে সঙ্গে 999 কল করবো, হাসপাতালে নিয়ে যেতে হবে। কারণ যখন তখন সে হিট স্ট্রোকে ওই খিঁচুনিতে চলে আসতে পারে। একবার খিঁচুনি চলে আসা তার মানে ব্রেন ড্যামেজ করে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা তো হিট স্ট্রোক এবং হিট স্ট্রেস অনেক কিছুই জানলাম। তাহলে এই গরমে আসলে আমাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত? এটা খুবই ভালো একটা পয়েন্ট বললেন আপনি, যে গরমে আমরা হেলদি ডায়েট মানে সব কিছু একটা মিক্সড ডায়েট, খুব একটা ফ্যাটি জিনিস না, অয়েলি জিনিস না, তেল ভরা জিনিস না, হ্যাঁ, হালকা তেলের, হালকা সবজি, তরকারি, ডাল, হালকা জিনিস, ফ্রুটস, হালকা জিনিস খাওয়া হিটের জন্য অনেক ভালো। এই যে প্রথমে বললেন যে বিরিয়ানি খেয়ে আমরা কাজে বের হয়ে গেলাম, খুবই ডেঞ্জারাস। এই কি বলে, চর্বি জাতীয় জিনিস খুবই খারাপ। আর কি বলে, আর প্রত্যেক দিন যারা বাইরে ডেইলি কাজ করে, হ্যাঁ, যারা ডেইলি কাজ করে, সে ট্রাফিক অফিসার হোক, রিক্সাওয়ালা হোক, আমাদের উচিত তাদেরকে বলা যে প্রত্যেক দিন তোমাদের জামা তোমরা ধোবা, প্রত্যেক দিন সকালে ধোয়া জামা পরবে। কেননা ওই যে জামা, আর কটনের জামা, সাদা জামা কেন, এই কালো জামা যদি আমি পরেছি, কালো জামা যেহেতু আমি এসির ভিতরে আছি, এটার পরে যদি আমি বাইরে যাই, তাদেরকে পুরা হিটটা এটা অ্যাবজর্ব করে ফেলবে, সারা শরীরে এই হিটটা আমার জামাতে চলে আসবে। এই জন্যই বাইরে কাজ করলে, বাইরে থাকতে হলে সাদা জামা পরো। একটা জিনিস, ভালো জিনিস আমি নোট করেছি, আপনি যদি জাপানে যান, তা দেখবেন ওরা সাদা ছাতা ব্যবহার করে। আপনি যদি ইউরোপে যান, ওরা কালো ছাতা ব্যবহার করে। আমরা বাংলাদেশে ব্রিটিশ থেকে শিখে আসছি কালো ছাতা, কিন্তু কালো ছাতা আমাদের জন্য একদমই ঠিক না। কালো ছাতা হিটকে টানে,
ইউরোপে ওদের দরকার, ওরা চায় হিট টানুক, ওখানে শীত বেশি। আমাদের দেশে তো হিট টানাতে আমাদের গরম গরম হয়ে যাবে। জাপানিজরা খুব স্মার্ট, ওরা সবাই দেখবেন ছাতা সাদা সাদা সাদা, কেন হিট টানে না, হিট টানে না, ঠান্ডা থাকে। আমাদের বাংলাদেশে আমার মনে হয় আমাদেরকে ছাতা যখন ব্যবহার করব সাদা সাদা ছাতা সাদা ব্যবহার কাপড় করবো এবং পরবো সাদা সাদা জি। রঙের পোশাক, এবং সেটা সুতি হলে ভালো, ঢিলে সুতি ঢালা হলে হলে ভালো। খুবই ভালো। সুতি কেন ভালো? সুতির ভেতরে, কাপড়ের ভেতরে তো পোর্স থাকে, ফুটো থাকে, যেটাতে বাতাস যাওয়া আসা করতে পারে। আমরা যদি সিল্কের জামা পরি, হ্যাঁ, আর যদি আমরা সুতি না পরি, তাহলে ঘামটা বাইরে বের হতে পারবে না, ঘামটা বাইরে ভিতরেই থাকবে। একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে আপনি হয়তো চিন্তা করছে, দর্শক হয়তো চিন্তা করছে, ওর স্ট্রোকে এত টেম্পারেচার শরীরে বাড়ে কেন? হ্যাঁ, এটা তার এমনি হিট স্ট্রেসে শরীর ঠান্ডা হয়ে যায়, যেহেতু যখন হঠাৎ করে তার শরীর টেম্পারেচার বাড়া যায়, মনে হয় 103-104 ডিগ্রি হয়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে যখন মানুষ হিট স্ট্রেস হয় তখন শরীর ঘামে, হ্যাঁ ঘামে, ঘাম শরীর বাতাসের সাথে এভাপোরেট হয়ে যায়। ঘাম যখন এভাপোরেট হয় শরীর ঠান্ডা হয়ে যায়, তো মানুষ তখন শরীর ঠান্ডা ফিল করে, হতে থাকে। আমাদের বডি মেকানিজমটা এইভাবে করা হয়েছে যে গরমের ভিতরে শরীর ঘামবে, ঘাম এভাপোরেট করবে, শরীর ঠান্ডা হয়ে যাবে। সুন্দর একটা মেকানিজম তৈরি করা হয়েছে। কিন্তু এই মেকানিজম এক পর্যায়ে গিয়ে ফেল হয়ে যায়, আর সামলাতে পারে না। এই যে বডি ঘামবো, ঠান্ডা করব, আর পারছি না রে, এই যে এত গরমের ভিতরে সে আছে অনেকক্ষণ ধরে আছে, আমার সিস্টেম ফেল করে যায়। সিস্টেম ফেল করলে হবে কি, আর ঠান্ডা করতে পারছি না, আর ঘাম নাই, শরীর ড্রাই হয়ে যায়, টেম্পারেচার বাড়তে থাকে, শরীর গরম হয়ে যায়, কিন্তু আর তো ইভাপোরেশন হচ্ছে না, আর তো ঘামও নাই। ঘাম তো শরীরকে ঠান্ডা করে, ঘামও নাই, শরীর ঠান্ডা হচ্ছে না, বডি টেম্পারেচার বাড়তেছে। বডি টেম্পারেচার বাড়তে ব্রেন এফেক্ট করে, সিজার মানে ক্লোজ টু ডেথ, তখন হিট স্ট্রোকে হয়ে যায়। তখন হিট স্ট্রোক। আচ্ছা, অনেকের শরীরে দেখি, অনেকের আমরা দেখি যে গরম বেশি অনুভূত হয়, কিছু কিছু মানুষের আমরা দেখি, অনেকে কিন্তু গরম লাগছে না, একই জায়গায় আমরা আছি, কেউ বলছে যে আমার খুবই গরম লাগছে। এই যে খুব বেশি গরম লাগার প্রবণতা কাদের মধ্যে বেশি থাকে বা কেন হয় এটা? জি, এটাকে আমরা বলি অ্যাক্লিমাটাইজেশন, মানে হচ্ছে ইউজ টু। আমরা এটা কারা ইউজ টু, কারা না। তো অনেকে একটু গরমের মধ্যে গেলে বলে, ওরে ব্যাপারে অনেক গরম। অনেক বলছে না, কিসের গরম? গরম নাই কোনো, এত গরম করছো কেন? এত গরম নাই। ঠিক। হ্যাঁ, কেন ওই মানুষটা ইউজ টু না। একটা মানুষকে ইউজ টু হলে প্রায় 1 সপ্তাহ লেগে যায়। একটা মানুষ যে হঠাৎ করে তাকে হয়তো বাইরে আপনি স্পোর্টসে পাঠাতে দিলেন, কিংবা বাইরে কোনো কাজে রেগুলারলি কাজ করতে হবে, তাকে আমাদের বুঝতে হবে যে 1 সপ্তাহ তাকে লাগবে, তাকে ইউজ টু হতে, গরমটা ইউজ টু হতে, সঙ্গে সাথে অ্যাডজাস্ট করতে হলে তাকে 6 থেকে 7 দিন তার লাগবে। তাকে ওই সময়টা দেওয়া উচিত, নাহলে হিট স্ট্রোক হয়ে মারা যেতে পারে। আচ্ছা, প্রচন্ড গরমে বয়স্ক এবং শিশুদের জন্য কি আলাদাভাবে কোনো যত্ন নিতে হবে কিনা? বিশেষ করে যেসব শিশুরা স্কুলে যায় তাদের জন্য কি ধরনের যত্ন নেওয়া উচিত? অবশ্যই। আমি যখন দুবাইতে ছিলাম তখন ওখানে তো অনেক গরম হয়, তো শিশুরা ওই যে মাঝখানে একটা ব্রেক হয়, ব্রেকের সময় তো সব বাইরে খেলতে যায়। তো দেখা গিয়েছিল কি 4-5টা বাচ্চা মরে গেছিল খেলতে এসে সাইডে এসেছে, হাঁপায় টাপায় ওই কি বলে অজ্ঞান হয়ে পড়ে গেল। তারা তো জানে না কি হলো না হলো, হঠাৎ করে বাচ্চা এরকম করে পড়ে গেল, তারাও জানে না। পরে অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটাল গেলে মারা গেছে ডিউ টু হিট স্ট্রোক। তো এই জিনিসটা আমার মনে খুবই জরুরি যে যখন বাচ্চারা স্কুলে থাকে কিংবা ছুটির দিনে বাইরে অন্য বন্ধু বান্ধবীদের সাথে দৌড়াদৌড়ি করে খেলে, যদি তাপমাত্রা অনেক বেশি থাকে আর যদি হিউমিডিটি অনেক হাই থাকে, আমাদেরকে সজাগ থাকতে হবে। তাদেরকে অনেকক্ষণ ধরে বাইরে রাখা যাবে না, কেন তারা যখন তখন, ওরা তো এতটা কমপ্লেনও করবে না, বলবেও না, খেলার মজার মধ্যে খেলতে থাকবে। হঠাৎ করে দেখবেন কি আসবে, বলবেন আর ভালো লাগছে না আমার, কেরম লাগছে, হয়তো বসে যাবে, শুয়ে যাবে।
তখন আপনি জানেন, আপনাকে বুঝতে হবে এটা আমি কি হিট স্ট্রেস টুয়ার্ডস হিট স্ট্রোক ডিল করছি। আমাকে সঙ্গে সঙ্গে তাকে ওই পজিশনে পানি দিয়ে, ফ্যান দিয়ে ঠান্ডা করতে হবে। যতক্ষণ সে জাগনা আছে পানি খাওয়া, যখন দেখি যে আনকনসিয়াস হয়ে গেছে, জ্ঞান নাই, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স। হিট স্ট্রেস থেকে কিন্তু হিট স্ট্রোকে stroke চলে হয়ে যেতে যাবে, পারে heat এবং stroke হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে জি। প্রাথমিক চিকিৎসা জি অথবা খুব গুরুতর যখন জি, দেখবে যে সেন্সলেস জি, হয়ে গেছে জি, জি, তখন জি, জি। অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। ডক্টর ওয়াসিফ, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাবার আগে এই গরম থেকে আমরা কিভাবে সচেতন থাকবো এবং একই সঙ্গে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য দর্শকদের জন্য আপনার কি গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে সেটি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। দর্শককে আমি এটা বলতে চাই যে সবসময় সজাগ থাকো। হিট স্ট্রেস কিন্তু মানুষকে কিল করতে পারে, মারতে পারে। এটা কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস হতে পারে। তো এটা থেকে বাঁচা খুব সিম্পল, এগুলো আমরা বলি কমন সেন্স। হ্যাঁ, এটা খুব একটা যে কঠিন জিনিস তা না, কিন্তু আমাদের জানতে, আমরা যদি না জানি তাহলে কেমন করে বাঁচবো। তো এই জন্যেই আমরা যখনই বাইরে যাই, বাইরে কাজ করি, খেলাধুলা করি, মানে বাইরে গেলে গরমের মধ্যে থাকলে আমাদেরকে যখনই শরীরটা দেখবে যে একটু কেরম লাগছে, একটু আনকমফোর্টেবল ফিল করছি, একটু মাথা হালকা লাগছে, তখনই বুঝতে হবে কি আর গরমে থাকা যাবে না, আমাকে ছায়াতে যেতে হবে। কেন আমি যখন তখন অজ্ঞান হয়ে যেতে পারি। যখনই মাথা হালকা হয়ে যাচ্ছে তখনই মানে আমাদেরকে সঙ্গে সঙ্গে কাজ শেষ করো, বন্ধ করো, ছায়াতে যাও। ছায়াতে গিয়ে কাউকে বলো, নিজেকে বলো আমাকে বাতাস কর, আর জাগনা অবস্থায় পানি খাও। এটা আমার মনে হয় সবাইকে জানতে হবে, সবাইকে। তাহলে আমরা অনেকে জীবন বাঁচাতে পারি, সেই জীবনটা আমারও হতে পারে। আমরা যদি না জানি, আমার মা বা বাচ্চা, ভাই বোন জীবন বাঁচাতে পারি, সিম্পল জিনিস দিয়ে আমরা বাঁচাতে পারি। আর যদি না বুঝি তাহলে বলবো যে না কিছু হবে না, গরম সেরকম তো গরম পড়েনি, আমার তো গরম বাচ্চা, খেয়াল এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। একদমই তাই, গরমে আসলে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। খুবই জরুরি। একদমই তাই। ডক্টর খুবই ওয়াসিফ, জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি এত ব্যস্ততার মধ্যেও সময় করে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন এবং একই সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদের যারা দর্শকরা রয়েছে নিশ্চয়ই তাদের অনেক কাজে আসবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানলাম হিট স্ট্রোক কতটা মারাত্মক হতে পারে, কিভাবে এর লক্ষণ চিনবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে সময় মতো সঠিক পদক্ষেপ নিয়ে একটি জীবন বাঁচানো সম্ভব। মনে রাখবেন, একটু অসচেতনতা যেমন বড় বিপদ ডেকে আনতে পারে, ঠিক তেমনি একটু সচেতনতায় হতে পারে জীবন রক্ষার ঢাল। বেশি করে পানি পান করুন, রোদ এড়িয়ে চলুন, অন্যের প্রতিও খেয়াল রাখুন, কারণ আপনার একটি ছোট উদ্যোগই বাঁচাতে পারে কারো জীবন। আজ এই পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। আপনাদের পাশে থাকতে, আপনাদের সচেতন করতে আমাদের এই আয়োজন। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।